প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি শিক্ষা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। ভারতীয় সংবিধান তার সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তা আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই শিক্ষার অধিকারের আইন, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, শিক্ষা অধিকার আইন 2009, যেটা ভারতের প্রতি শিশুর শিক্ষার সুনিশ্চিতকরণ করে, that ensures education for every child in India। আমরা এর শুরুতেই বলতে পারি যে এই যে RTE বলা হয়, R for right, T for two and E for education, এই RTE অ্যাক্ট অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এই 2009 কেন বলা হয়? কারণ 2009-এ এটা গ্রহণ হয়েছিল ভারতীয় পার্লামেন্টে এবং রাজ্যসভায়। গ্রহণ হওয়ার পরে এটাকে পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করা হয়। এবার এই RTE অ্যাক্টে কী আছে? শিক্ষার অধিকার আইন আমাদের কি বলে, বিশেষ গুরুত্ব কি এটার? তার আগে কি আমাদের শিক্ষা অধিকারের মধ্যে ছিল না? শিক্ষা আমাদের অধিকার ছিল না? RTE অ্যাক্ট আসলে যেটা করে সেটা হচ্ছে এটাকে সুনিশ্চিতকরণ করে। RTE অ্যাক্ট যেটা করেছে সেটা হচ্ছে ভারতে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাকে সুনিশ্চিত করেছে। ভারতীয় সংবিধানের 21-এর A অনুচ্ছেদে অলরেডি ছিল যে শিক্ষা প্রত্যেক মানুষের, প্রত্যেক ভারতীয়ের, প্রত্যেক ভারতবাসীর শিক্ষার অধিকার আছে এবং এই শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করেছে এই রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করার ক্ষেত্রে এই RTE অ্যাক্ট 2009 অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 একটি ঐতিহাসিক পদক্ষেপ। 2009-এ এই আইন যখন পাশ হয়, এই আইন যখন গৃহীত হয়, সেটাকে শিক্ষাক্ষেত্রে ভারতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে ধরা হয়। এবার RTE একটা ঐতিহাসিক প্রসঙ্গে যদি আমরা যাই, যে কোনো ঘটনা যখন ঘটে সেটাতে একদিনে ঘটে না, তার একটা পুরনো ইতিহাস থাকে। আমরা সেই পুরনো ইতিহাসগুলো যদি একটু ঘেঁটে দেখি তাহলে দেখব যে দুটো অংশে আমরা ভাগ করতে পারি। যে একটা হচ্ছে সাংবিধানিক বিধান, সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি বলা আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন কি চাইছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন কি নির্দেশ দিচ্ছে। আর একটা হচ্ছে আমাদের সমাজের প্রয়োজনীয়তা, হোয়াট ইজ দ্য সোশ্যাল নিড অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম। সমাজ কি চাইছে, গোটা পৃথিবী কি চাইছে, দেশ কি চাইছে। এই দুটো অংশে আমরা এটাকে ভাগ করে আমরা দেখতে পারি যে এর ঐতিহাসিক প্রসঙ্গকে। আমরা প্রথমেই যেটা আসতে পারি যে অনুচ্ছেদ 45, মানে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 45, যেখানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি দেওয়া আছে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস আছে। সেখানে বলা হচ্ছে যে 14 বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার লক্ষ্য রাখতে হবে। 14 বছরের কম বয়সী, তার মানে জীবনের প্রথম 14টা বছরের যে শিশুরা থাকে সেই শিশুদের দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বিনামূল্যে আর একটা হচ্ছে বাধ্যতামূলক। এই বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার লক্ষ্য রাখতে হবে। আর অনুচ্ছেদ 21-এর A-তে যেটা বলা আছে যে একটি মৌলিক অধিকার হিসাবে শিক্ষার অধিকার, এটা 2002 সালে 86তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বা সংবিধান সংশোধনী, 86তম যে সংবিধান সংশোধনী হয়েছিল তার মাধ্যমে প্রবর্তিত যে শিক্ষা একটি মৌলিক অধিকার। তাহলে আমরা সংবিধানের দিক থেকে যদি দেখি তাহলে দুটো ধারাকে আমাদের উল্লেখ করা উচিত, একটা হচ্ছে অনুচ্ছেদ 45 আর একটা হচ্ছে অনুচ্ছেদ 21-এর A। এই দুটো ধারায় প্রথমটায় বলা হচ্ছে যে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার লক্ষ্য, আর দ্বিতীয়টাই হচ্ছে শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা। এবার এটার প্রয়োজনীয়তা কি, হঠাৎ করে এই RTE অ্যাক্টের প্রয়োজনীয়তা কি আসলো? সংবিধানে তো ছিলই, 45 ধারা ছিল, 21-এর এই সংবিধানের পরে 2002-এ এসছে, তারপরেও 2009-এ এসে আমাদের নতুন আইনের প্রয়োজন হলো কেন? তার মানে কোথাও আমাদের যে সংবিধান ছিল, সংবিধানের যে নির্দেশগুলি ছিল, সেই নির্দেশগুলি প্রয়োগের ক্ষেত্রে কোথাও হয়তো সমস্যা ছিল, বা আমাদের সমাজ অন্যরকমভাবে কিছু চাইছিল, সমাজের চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছিল। এই সামাজিক প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয়তাগুলো যদি আমরা দেখি তাহলে দেখব প্রথম জায়গাটা আসছে হচ্ছে শিক্ষার প্রবেশাধিকারে ক্রমাগত ফাঁক। আমরা জানি যে আমরা যদি 51 থেকে পরপর সেন্সাসগুলো দেখি, 51, 61, 71, 81, 91, 2001, 2011,
তাহলে দেখব আমরা 51 সালে প্রথম যে সেন্সাস হয়েছিল তখন লিটারেসি রেট কম ছিল, কিন্তু সেই সময় মেল ফিমেল লিটারেসির গ্যাপ ছিল 13% বা 13%-এর কিছুটা বেশি। আমরা যখন 81 সালের সেন্সাস দেখলাম, মানে মাঝখানে 61, 71 এই দুটো পেরিয়ে গেছে 81 সাল, মানে 30 বছর পরে এসে আমরা যখন চতুর্থ সেন্সাস করছি তখন আমরা দেখলাম যে মেল ফিমেল লিটারেসি রেটের গ্যাপ বেড়ে দাঁড়িয়েছে 26%। এই যাবৎকাল সব থেকে বেশি। তাহলে শিক্ষা বাড়লো, ওভারঅল লিটারেসি রেট বাড়লো, কিন্তু দেখা গেল যে যতটা পুরুষ শিক্ষার ক্ষেত্রে বা ছেলেদের শিক্ষার ক্ষেত্রে যতটা উন্নতি হয়েছে, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে ততটা উন্নতি হয়নি। তাই স্বাধীনতার পরবর্তী সময়ে যে গ্যাপটা ছিল 13% বা 14%, সেই গ্যাপ বেড়ে হয়ে গেল 26%। তাহলে এই গ্যাপ আজকের যুগে এসেও কি সেই গ্যাপ একদম পুরোপুরি মিটে গেছে? মেটেনি। আমরা 2011 সালেও দেখেছি সেই গ্যাপ 14% নেমেছে, 26 থেকে আবার 14% নেমেছে। তার মানে কোথাও এই যে লিঙ্গ বৈষম্য যদি দেখি, তাহলে লিঙ্গের ক্ষেত্রেও পুরুষ এবং নারীর ক্ষেত্রে লিটারেসি রেটের গ্যাপ রয়েছে। একই রকমভাবে জেনারেলের সঙ্গে এসসি, এসটি, ওবিসি এদের সাক্ষরতার গ্যাপ রয়েছে, উচ্চশিক্ষায় এনরোলমেন্টের গ্যাপ রয়েছে। অর্থনৈতিকভাবে মানুষের যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগ অনুযায়ীও আমরা দেখেছি যে নিম্নবিত্ত পরিবারের মানুষের শিক্ষার ক্ষেত্রে প্রবেশাধিকারের কিছুটা সমস্যা দেখা গেছে। এর ফল হচ্ছে মানুষের দেখা গেল, আমরা যেটা বুঝতে পারলাম যে শিক্ষার প্রবেশাধিকারে ক্রমাগত ফাঁক থেকে গেছে। আমরা স্বাধীনতার 2009 মানে হচ্ছে আমরা স্বাধীনতার পরে প্রায় আমরা 60-62 বছর পেরিয়ে গেছি। 2009 হচ্ছে 62তম বছর স্বাধীনতার পরে। সেই 62 বছর পরেও আমাদের সমস্ত মানুষের শিক্ষা বা সমস্ত শিশুদের শিক্ষার প্রবেশাধিকারে ক্রমাগত ফাঁক থেকে গেছে, যা পূরণ করা যায়নি। এটা একটা বিরাট প্রয়োজনীয়তা যে প্রত্যেক মানুষের শিক্ষার অধিকারকে আইন করে সুনিশ্চিত করতে হবে। আর হচ্ছে আর্থসামাজিক বৈষম্য এবং ব্যাপক শিশুশ্রম। আর্থসামাজিক বৈষম্যের কারণে আমরা দেখেছি যে দরিদ্র পরিবারের মানুষেরা বা একদম নিম্নবিত্ত পরিবারের মানুষেরা তাদের ছেলেমেয়েদের কাজে যোগদান করতে বাধ্য করে ফেলে প্রায়, বা যোগদানটা তাদের প্রয়োজনীয়তা হিসেবে দেখা যায়। না হলে তাদের জীবন ধারণের জন্য যে উপার্জন দরকার সেটা সম্ভব হয় না, তারপরে তারা শিক্ষা গ্রহণ করতে পারে না। তাহলে আর্থসামাজিক কারণে পিছিয়ে পড়া মানুষ যারা, তাদেরও প্রবেশাধিকারের বৈষম্য থেকে যাচ্ছে, তাদেরও শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছিল। আর সকলের জন্য শিক্ষা যে আইন, এডুকেশন ফর অল, জমতিয়েন কনফারেন্সের পরে যে এডুকেশন ফর অলের কনসেপ্ট আছে EFA, সেই অধীনে বৈশ্বিক বাধ্যবাধকতা কিছু ছিল যে গোটা বিশ্ব, রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস এরা চাইছিল যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষার আঙিনায় আসুক, বিশেষত মৌলিক শিক্ষার অধিকার সবার সুনিশ্চিত করতে হবে। এই জায়গা থেকেও প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল যে শিক্ষার অধিকার আইন তৈরি করতে হবে। এবারে শিক্ষার অধিকারের আইনের স্টেক হোল্ডার্স, হু আর দ্য স্টেক হোল্ডার্স অফ দিস রাইট টু এডুকেশন অ্যাক্ট। প্রথমত আমরা আসবো সরকারি সংস্থার ক্ষেত্রে। সরকারি সংস্থা যখন শিক্ষার অধিকার আইন আসে তখন আমরা দেখেছি আমাদের কেন্দ্র সরকারে শিক্ষা দপ্তর বলে আলাদা কোনো দপ্তর ছিল না, মানব সম্পদ উন্নয়ন দপ্তর ছিল, তার অধীনে শিক্ষা দেখা হতো। সেটা বিদ্যালয় শিক্ষা বা উচ্চশিক্ষা যাই হোক না, কারিগরি শিক্ষা সমস্তটাই মানব সম্পদ উন্নয়ন আন্দোলনে দেখা হতো। 2020 সালে যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয় তার প্রয়োগের পরে আমাদের কেন্দ্রীয় সরকার আবার শিক্ষা দপ্তর ফিরে এসেছে HRD মিনিস্ট্রির অবসান হয়ে। তাহলে সরকারি সংস্থা যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে প্রথম হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, বর্তমানে যাকে শিক্ষা মন্ত্রণালয় বলা হয় কেন্দ্রীয় সরকারের। আর আমাদের দেশে যতগুলি রাজ্য আছে, শিক্ষা, এডুকেশন ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো শিক্ষা হচ্ছে কেন্দ্র আর রাজ্যের যুগ্ম তালিকাভুক্ত। তাই রাজ্য সরকারগুলিরও শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে বা শিক্ষার বিস্তারের ক্ষেত্রে বা শিক্ষা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হয়। তাই সরকারি সংস্থাগুলির মধ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা বর্তমানে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারগুলি হলো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি সংস্থা বা NGO, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সার্বজনীন শিক্ষার জন্য কাজ করা অ্যাডভোকেসি গ্রুপেরা, এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এই NGO যেগুলোকে আমরা খুব পরিচিত নামে জানি, এই NGOগুলো কী করে, সার্বজনীন শিক্ষার ক্ষেত্রে অ্যাডভোকেসি করে, গুরুত্বপূর্ণভাবে প্রচার করে, সচেতনতা তৈরি করে, সবাইকে স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যে বাচ্চারা স্কুলে যায় না তাদেরকে স্কুলে নিয়ে আসা হয়, তারা যাতে স্কুলে যায় তাদের বাবা মাদের বোঝানো হয়, তাদেরকে সাহায্য করা হয়, করে তাদেরকে স্কুলে নিয়ে আসা হয়। এরপরে আসে আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা হচ্ছে নীতি কাঠামোর জন্য, আমরা আগেই বলছিলাম EFA, এডুকেশন ফর অল, তার তৈরি করেছিল কারা? ইউনেস্কো, ইউনিসেফ, এরকম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যারা আছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউনেস্কো, ইউনিসেফ, এদের থেকে সহায়তা পাওয়া যায়। এই EFA যখন তৈরি হয় তখন তথাকথিত প্রগতিশীল দেশ বা উন্নয়নশীল দেশগুলিতে বা দরিদ্র দেশগুলিতে সমস্ত মানুষের, সমস্ত শিশুদের শিক্ষা এনরোল করানোর জন্য বিশ্বব্যাংক থেকে লোনের ব্যবস্থা করা হয়েছিল এবং তারা নীতি নির্ধারণ করে দিলেন যে এই কাজ করতে হবে সমস্ত শিশুদের শিক্ষার জন্য।
তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো নীতি কাঠামো তৈরি করে এবং প্রয়োজনে আর্থিক সহায়তা দেয়। তাদের মধ্যে ইউনেস্কো পড়ে, ইউনিসেফ পড়ে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন পড়ে। এরপর হচ্ছে আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ, এরা আরেকটা গ্রুপ অফ স্টেক হোল্ডার্স। এরা কি করে? এরা আইনের খসড়া প্রণয়ন করে। এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরি হলো, সেটা একদিনে হয়নি। আমরা এরপরে আলোচনা করব যে রাইট এডুকেশন অ্যাক্ট কীভাবে পরপর ধাপে ধাপে তৈরি হয়েছে, বা আমরা জাতীয় শিক্ষানীতির সময় দেখেছি 2015 সাল থেকে কীভাবে ধাপে ধাপে শিক্ষানীতি তৈরি হওয়ার পরে 2020 সালে সেটা প্রয়োগ হয়েছে। এই আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ তারা কি করেন? তারা এই আইনের খসড়া প্রণয়ন করেন এবং খসড়া প্রণয়নে অবদান রাখেন, যে এই সময়ের প্রয়োজনীয়তা কী করলে সেই প্রয়োজনীয়তাগুলো মিটবে, এই সময়ের আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা কীরকম, যে আইনগুলো আছে সেটা কীরকম, সেটার প্রয়োগ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সব কটাকে মাথায় রেখে তারা পরবর্তীকালের জন্য একটা প্ল্যান তৈরি করেন, একটা নকশা তৈরি করেন, একটা ব্লুপ্রিন্ট তৈরি করেন, যা পরবর্তীকালে নতুন আইন তৈরি করে শিক্ষাকে সার্বজনীন করার চেষ্টা করবে। তাহলে আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ এরা হলেন আরেকটা গ্রুপ অফ স্টেক হোল্ডার। তারপরে সবার শেষে থাকে জনসাধারণের পরামর্শ। এই জনসাধারণ, আমাদের জন্যই শিক্ষা, আমরা জনসাধারণ, এই আমাদেরও পরামর্শ কিন্তু এই আইন প্রণয়নের ক্ষেত্রে বা আইন প্রয়োগের বা আইন তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যে কোনো এরকম ধরনের নীতি বা আইন যখন তৈরি হয়, তার খসড়া প্রস্তাব তৈরি হওয়ার পরে সেগুলো যখন পার্লামেন্টে বা রাজ্যসভায় আলোচনা হওয়ার পরে সেগুলো ড্রাফট ওয়েবসাইটে আপলোড করতে হয় ইদানিংকালে। আগে সেগুলোকে প্রকাশ করা হতো এবং সেই ড্রাফটের ওপরে মতামত দেওয়ার অধিকার প্রত্যেক মানুষের থাকে। প্রত্যেক মানুষ তারা মতামত দেন। এবার শুধু মতামত দিয়ে শেষ হয় না, এই আইন যখন প্রয়োগ হয়, সেই আইন প্রয়োগের পরে কিন্তু জনসাধারণের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। এই জনসাধারণের মধ্যে কারা পড়েন? বিভিন্ন সম্প্রদায় বা কমিউনিটি লিডার্স যারা আছেন তারা পড়েন, বাবা মা, পিতামাতা এরা আছেন, আর বিভিন্ন শিক্ষাবিদ বা শিক্ষক শিক্ষিকা এডুকেটার্স যারা, তাদের কাছ থেকে যে ইনপুট পাওয়া যায়, এই জনসাধারণও কিন্তু এই যে কোনো আইন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বা এই 8টি অ্যাক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এবার আমরা যেটা বলছিলাম যে আইন তৈরির পদক্ষেপগুলি আমরা এবার দেখব, যে এই 8টি রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরির পদক্ষেপ, স্টেপস ইনফ্লুয়েন্সিং দ্য 8টি অ্যাক্ট। প্রাথমিক প্রভাব যদি আমরা দেখি 1997 থেকে 2002, এই সময়টাকে আমরা ধরতে পারি। এই সময় কি আছে? 2002-এ আমরা আলোচনা করেছি যে শিক্ষাকে মৌলিক অধিকারে রূপান্তরিত করা হয়, মৌলিক অধিকার হিসাবে দেখানো হয় সংবিধানের 86তম সংশোধনীর মাধ্যমে। তাহলে শিক্ষাকে মৌলিক অধিকারকে পরিণত করার জন্য আইনি কাঠামোর প্রয়োজনীয়তা স্বীকার করা হয় এই 97 থেকে 2002 এই সময়টায়। 2002-এ সংশোধনী আসে, কিন্তু তার আগের 5 বছর ধরে এই সংশোধনীর কাজকর্ম চলছিল। পরবর্তীকালে হচ্ছে এই 86তম সংশোধনী, যেটা বললাম আমরা যে ধারা 21-এর এর ভূমিকা। ধারা 21-এর এতে যেটা বলা হয়েছিল যে প্রত্যেক মানুষের শিক্ষার অধিকার আছে, শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করতে হবে এবং উপযুক্ত আইন প্রণয়নের জন্য সরকারের ওপর দায়বদ্ধতা তৈরি হয় এই 2002-এর শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার পর। এবার 2004 থেকে 2008 এই সময়টায় আইনের খসড়া তৈরি হয়। আমরা যেমন জাতীয় শিক্ষানীতি 2020-র জন্য বলছিলাম যে 2015 থেকে 2019 অবধি প্রায় খসড়া তৈরি হয়েছে। এই 2004 থেকে 2008 আইনের খসড়া তৈরি হয়। কোন আইন? রাইট টু এডুকেশন অ্যাক্ট, যা শিক্ষার অধিকার আইনের খসড়া। আইন বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, বিভিন্ন এনজিওগুলির মধ্যে পারস্পরিক মত বিনিময়, সহযোগিতার মাধ্যমে একটা খসড়া প্রস্তুত করা হয়। তারপরে কি হয়? মূল বিধানের ওপর ব্যাপক বিতর্ক হয়, প্রচুর আলোচনা হয়, পার্লামেন্টে হয়, রাজ্যসভায় হয় এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো সর্বদলীয় বৈঠক ডেকে সেগুলোর উপর আলোচনা করা হয়। এবং বেসরকারি স্কুলে যে সংরক্ষণ এবং তাদের শিক্ষার মান বৃদ্ধি করতে হবে, সেটা নিয়েও প্রচুর আলোচনা হয়, যেহেতু আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রদান করে থাকে। তাই মূল বিধানের ওপর ব্যাপক বিতর্ক, বিশেষত বিতর্ক হয়েছিল বেসরকারি স্কুলে সংরক্ষণ এবং বেসরকারি স্কুলে শিক্ষার মান বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিয়ে। তারপরে যেটা হয়, 2009-এ সংসদীয় অনুমোদন পায় এই আইন। সংসদের উভয় কক্ষে বিল পেশ করা হয় এবং বিল পাশ হয়। তার ফলে কি হয়? এই আইন গৃহীত হয় এবং সংসদের উভয় কক্ষে পেশ করার পরেই যে সঙ্গে সঙ্গে পাশ হয় এরকম নয়। কঠোর আলোচনা, পার্লামেন্টে আমাদের যারা সাংসদরা থাকেন বা রাজ্যসভায় যে সাংসদরা আসেন, তারা এটার উপরে চুলচেরা বিশ্লেষণ করেন, আলোচনা করেন, সংশোধনীর দাবি করেন। সেগুলোর মাধ্যমে 2009-এ শেষ অবধি পার্লামেন্ট এবং ভারতীয় পার্লামেন্ট এবং রাজ্যসভায় এই আইন গৃহীত হয় এবং আইনের অনুমোদন হয়। এই খসড়ার মূল বিধানে কি আছে, কি প্রভিশনস ইন দ্য ড্রাফট? খসড়ায় কি ছিল? খসড়ায় প্রথম ছিল হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 6 থেকে 14 আমরা যদি হিসেব করি, তা আমরা ইসিসি এর পরে 6 বছর বয়স মানে একটা বাচ্চা বা একটা শিশু প্রাইমারি স্কুলে বা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। আর 14 বছর মানে সে মোটামুটি 8ম শ্রেণী কমপ্লিট করে। মানে প্রাথমিক থেকে 8ম শ্রেণী অবধি মৌলিক শিক্ষা যেটুকু দরকার, যেখানে লিঙ্গুইস্টিক স্কিল এবং নিউমেরিক্যাল স্কিল ডেভেলপ হয় শিশুদের,
বেসিক লাইফ নিডসগুলোকে পূরণ করার জন্য, তাহলে সেই বয়সের শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই খসড়াতে প্রথম শব্দ এটা ছিল। তারপরে কি ছিল? রাষ্ট্র, স্থানীয় কর্তৃপক্ষ এবং পিতামাতার দায়িত্ব থাকবে এই 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষায় অংশগ্রহণ করানোর জন্য। তাহলে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, রাষ্ট্র দায়িত্ব নেবে, তার বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে, বিভিন্ন আইন তৈরি করার মাধ্যমে, বিভিন্ন নির্দেশ দেওয়ার মাধ্যমে, শিক্ষক নিয়োগের মাধ্যমে, বিভিন্ন কারণে স্থানীয় কর্তৃপক্ষ, লোকাল বডিজ যেগুলো থাকে, পঞ্চায়েত, বিভিন্ন এনজিও, পুরসভা বা বিভিন্ন অর্গানাইজেশন, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যাতে সেই অঞ্চলের সমস্ত শিশুরা 6 থেকে 14 বছর বয়সী তারা শিক্ষার আঙিনায় প্রবেশ করে, মেনস্ট্রিম এডুকেশন সিস্টেমে আসে, স্কুলে যায়, শিক্ষা গ্রহণ করে। আর বাবা মার দায়িত্ব কি? প্রত্যেক বাবা মাকে সচেতন করতে হবে যাতে তারা তাদের শিশুদেরকে স্কুলে ভর্তি করে এবং রেগুলার প্রতিদিন স্কুলে তারা পাঠান শিক্ষা গ্রহণের জন্য। পরবর্তী যে কনসেপ্টটা ছিল আমাদের খসড়াতে সেটা হচ্ছে অনগ্রসর শ্রেণীর জন্য বেসরকারি অনুদানবিহীন স্কুলে 25% সংরক্ষণ। সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদিও নো প্রফিট নো লস অর্গানাইজেশন হিসেবে চলে, কিন্তু সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো একটা কনসেপ্ট ছিল যে তাদের কাছে কোনোরকম কোনো সংরক্ষণ ছিল না। কিন্তু শিক্ষার অধিকার আইন এই 25% সংরক্ষণ বিশেষত অনগ্রসর গোষ্ঠীর জন্য বেসরকারি অনুদানবিহীন মানে সরকার যেখানে অনুদান দেয় না, প্রাইভেট ফান্ডিংয়ে যেগুলো চলে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনগ্রসর শ্রেণীর জন্য 25% সংরক্ষণের বিধান রাখা। এইটা হচ্ছে এই খসড়ায় আরটি অ্যাক্টের খসড়ায় ছিল। আর একটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে, আমরা জানি যে পুরনো আমলে মাস্টারমশাইরা বেত দিয়ে মারতেন, শাসন করতেন, শাস্তি দিতেন, এইসবগুলো ছিল এবং এগুলোকে আমরা একটা সময় পজিটিভ হিসেবে দেখতাম। কিন্তু বিভিন্ন সাইকোলজির তত্ত্ব আসার পরে আমরা দেখলাম যে এইগুলো অনেক সময় নেগেটিভ রিইনফোর্সমেন্টের কাজ করে। গবেষণার মাধ্যমে তাই ঠিক করা হয়েছিল যে শারীরিক শাস্তি এটাকে রদ করতে হবে। স্ক্রিনিং পরীক্ষা, মানে কোনো স্কুলে অ্যাডমিশন নেওয়ার সময় অ্যাডমিশন টেস্ট হতো আগে, সেই স্ক্রিনিং পরীক্ষাকে বন্ধ করতে হবে। বিদ্যালয়ে ভর্তির জন্য ক্যাপিটেশন ফি নেওয়া হতো বিভিন্ন জায়গায়, কোথাও 500, কোথাও 1000, কোথাও তারও বেশি, এরকম হয়তো ছিল যে ভালো বিদ্যালয় তার জন্য একটু বেশি ফিজ, সেইগুলোকে নিষিদ্ধ করা হবে। তাহলে শারীরিক শাস্তি, স্ক্রিনিং পরীক্ষা এবং ক্যাপিটেশন ফি নিষিদ্ধ করা হয়। এরপরে শিক্ষকের যোগ্যতা এবং স্কুলের পরিকাঠামোর জন্য মানসম্মত বিষয়। প্রত্যেক শিক্ষককে প্রশিক্ষিত হতে হবে, তাদের নির্দিষ্ট একটা যোগ্যতা মান থাকতে হবে এবং প্রত্যেক বিদ্যালয়ের সুনির্দিষ্ট পরিকাঠামো থাকতে হবে, যে পরিকাঠামোতে প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার সুনিশ্চিত হয়। এরকম অনেক ক্ষেত্রে হয়, দেখা গেছে যে অনেক স্কুলে মেয়েদের জন্য শৌচালয় ছিল না, তার ফলে কি সেই স্কুলের আশেপাশে যে মানুষরা বসবাস করতেন, সেই বাড়ির যে মেয়েরা, সেই স্কুলে ভর্তি হলে শৌচালয়ের অভাবে হয়তো তারা স্কুলে যাওয়া বন্ধ করে দিত, তাদের শিক্ষা গ্রহণ করা হতো না। তাই যে প্রপার পরিকাঠামো, সবার বসার জায়গা, প্রত্যেক শিশু যাতে বসতে পারে, সংখ্যা যখন বাড়বে তার জন্য যথাযথ ঘরের ব্যবস্থা, ফার্নিচারের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, সমস্ত কিছু, এবং সেই শিশুদেরকে সঠিকভাবে গুণগত শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের প্রপার যোগ্যতা থাকা প্রয়োজন, সেইটাকেও সুনিশ্চিত করার কথা এই খসড়াতে বলা হয়েছিল। এবার সৃষ্টি প্রক্রিয়া চলাকালীন যে চ্যালেঞ্জগুলো ছিল, এই আইন যখন তৈরি হয় তখনই যে চ্যালেঞ্জগুলো এসেছিল, প্রয়োগত চ্যালেঞ্জ থাকবে, তৈরি হওয়ার সময় যে চ্যালেঞ্জ এসেছিল। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই যে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে 25% অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা। এইটা নিয়ে গোটা দেশের বেসরকারি স্কুলগুলিদের যে সংগঠন থাকে তারা চরম বিরোধিতায় অবতীর্ণ হয়েছিল যে না, আমরা এই সংরক্ষণ রাখবো না। এইটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আর পরের সমস্যা হচ্ছে তহবিল এবং সম্পদ বরাদ্দ নিয়ে উদ্বেগ। এই যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বললাম, পরিকাঠামো ডেভেলপমেন্টের কথা বললাম, যথাযথ শিক্ষক নিয়োগের কথা বললাম, এই শিক্ষক নিয়োগ বা পরিকাঠামো ডেভেলপমেন্ট বা হোস্টেল তৈরি বা শৌচালয় তৈরি বা বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য র্যাম্প তৈরি বা অন্যান্য ব্যবস্থাপনা করা, এর জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। সেই অর্থ কেন্দ্র কতটা দেবে, রাজ্য কতটা দেবে, এই তহবিল বরাদ্দ এবং স্কুলের যে সম্পদ তৈরি হবে সেটা কিভাবে বরাদ্দ হবে, সেই বরাদ্দ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। এটা নিয়ে একটা চরম বিতর্ক হয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারগুলির মধ্যে এবং রাজনৈতিক দলগুলি এবং পার্লামেন্টে এবং রাজ্যসভায় সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বয়স সীমা 3 থেকে 18 বছর বাড়ানো নিয়ে বিতর্ক হয়েছিল। অনেকেই বলেছিল যে ইসিসি অর্থাৎ 3 বছর থেকে শুরু করে এটাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্থাৎ 18 বছর পর্যন্ত রাখা উচিত, কিন্তু শেষ অবধি এটা 6 থেকে 14 বছরই রয়ে গেছে মৌলিক শিক্ষার মাধ্যমে। এটা নিয়েও একটা বিতর্ক ছিল যে কেন 6 থেকে 14 থাকবে, এটা কেন
3 থেকে 18, রাষ্ট্র কেন 3 বছর থেকে 6 বছর পর্যন্ত শিক্ষার দায়িত্ব নেবে না, বা 14 বছরের পরে 9, 10, 11, 12 সাধারণত মানে 15, 16, 17, 18 এই বছরগুলোর দায়িত্ব কেন রাষ্ট্র নেবে না, বা এটাকে কেন অধিকার হিসেবে সুনিশ্চিত করা হচ্ছে না, এটা নিয়েও বিতর্ক ছিল। কিন্তু প্রাথমিকভাবে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের কথাই বলা হয়েছে। বাস্তবায়ন দায়িত্ব সম্পর্কে কিছু রাজ্য থেকে প্রতিরোধ আসে। কিছু রাজ্য সেই সময় এটার বিরোধিতা করেছিল, কারণ বলেছিল যে এই পলিসি বাস্তবায়ন করা যায় না, এই আইনকে বাস্তবে রূপায়ণ করা যাবে না, বা রূপায়ণ করতে গেলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তাদের তরফ থেকেও কিছু প্রতিবন্ধকতা বা প্রতিবাদ এসেছিল। আর ছিল হচ্ছে সার্বজনীন অ্যাক্সেসের সাথে গুণমান নিশ্চিত করা। আমরা যখন সংখ্যা বাড়াবো, সংখ্যাগত বৃদ্ধি হবে, তার সাথে সাথে গুণমানকে কিভাবে সুরক্ষিত রাখা যায় বা গুণমানকে কী করে বৃদ্ধি করা যায়, এটা নিয়েও একটা বিতর্ক হয়েছিল। আমরা পরবর্তীকালে দেখেছি যে সংখ্যা বাড়াতে গিয়ে হয়তো কোথাও কোথাও আমরা গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছি বা কম্প্রোমাইজ করে ফেলেছি। এই গুণগত মান যাতে কম্প্রোমাইজ না হয় বা গুণগত মান কীভাবে রক্ষা করা যাবে এই সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, সেটাও একটা বিরোধের জায়গা ছিল। এরপরে আসবো অ্যাডভোকেসি এবং সিভিল সোসাইটির ভূমিকা এই আইনের ক্ষেত্রে, রোল অফ অ্যাডভোকেসি অ্যান্ড সিভিল সোসাইটি, এনজিওদের ভূমিকা। এবং প্রথম এবং CROY শিশু অধিকার এবং আপনি এর মতো সংস্থাগুলি গবেষণা এবং সমর্থনে অবদান রেখেছে। মানে এই যে এনজিওগুলো গোটা দেশে এই যে 8টি অ্যাক্টের প্রয়োজনীয়তা এবং কেমনভাবে সেই আইন তৈরি হবে এবং প্রয়োগ হবে, সেটার ক্ষেত্রে এনজিওগুলি গবেষণা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছে। তারপর হচ্ছে সার্বজনীন প্রচার, শিক্ষা একটি মৌলিক অধিকার হিসাবে। এই যে 2002-এ শিক্ষাকে মৌলিক অধিকার করা হলো, আমরা কি সবাই আইন সম্বন্ধে সচেতন, সংবিধান সম্বন্ধে সচেতন থাকি? সবসময় থাকি না, কিন্তু এই সম্বন্ধে ব্যাপক প্রচার করে এইটাকে একটা আন্দোলন হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এবং শিক্ষা আমার অধিকার, শিক্ষা একটি মৌলিক অধিকার, আমার শিক্ষা পাওয়ার অধিকার আছে, এটা একটা সারা দেশে আন্দোলন হিসাবে রূপান্তরিত হয়েছিল। আরটা হচ্ছে পরিবেশগত অধিকার। এই পরিবেশগত অধিকারে শিক্ষা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের বাধ্যবাধকতার উপর জোর দিয়ে সুপ্রিম কোর্টের রায় ছিল। সেই সুপ্রিম কোর্ট কী করেছিল? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে প্রত্যেক শিশুকে শিক্ষার অধিকারে নিয়ে আসতে হবে। আমরা এর পরে যাব যে বিশ্বব্যাপী এর প্রভাব কী ছিল। বিশ্বব্যাপী প্রভাব প্রথমত হচ্ছে আমরা ব্যক্তিগত দায়বদ্ধতা দেখতে পারি। মানবাধিকারের সমস্যা সম্পর্কে সচেতন হতে হবে এবং তাদের পক্ষে সমর্থন করতে হবে। তাহলে আমরা মানবাধিকারের যে সমস্যা, সেই সমস্যা সম্বন্ধে আমাদের প্রথমে সচেতন হতে হবে যে মানুষ হিসাবে আমার শিক্ষার অধিকার আছে। সেই সচেতন হলে আমি ইন্ডিভিজুয়াল হিসেবে যদি সেই সচেতনতা আমার বৃদ্ধি পায় এবং তার প্রতি দায়বদ্ধতা থাকে এবং তাকে যদি আমি সমর্থন করি, তাহলেই কিন্তু গোটা বিশ্বে এই ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে শিক্ষার অধিকার আইন আসার একটা জায়গা তৈরি হয়। এরপর হচ্ছে এনজিওকে সমর্থন করা, মানে এনজিওরা সমর্থন করবে এই শিক্ষার অধিকার আইনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। তারপরে আইন অ্যাডভোকেসি থাকবে, শিক্ষা অধিকারকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, শক্তিশালী করার ক্ষেত্রে এনজিওগুলো বা আইনি অ্যাডভোকেসি আইনগুলো সবসময় চাপ দিতে থাকবে বা এরা সবসময় এটা নিয়ে আন্দোলন করতে থাকবে। এবার শিক্ষার অধিকার আইনের মূল কথা কি? আমরা এবার মূল কথায় যাব। প্রথম কথা আমরা জানি বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা। বিনামূল্যে মানে সরকারি এবং সাহায্যপ্রাপ্ত অর্থাৎ অনুদানপ্রাপ্ত স্কুলে শিশুদের জন্য কোনো টিউশন ফি, পাঠ্যপুস্তক, ইউনিফর্ম বা অন্যান্য খরচ নেই একদম বলা ভুল। আগে অনেক বিদ্যালয় 2009-এ এই আইন আসার আগে অনেক বিদ্যালয় বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম ফিস দিত, অ্যাডমিশন ফিস, পরীক্ষার ফিস, বিভিন্ন রকম। এই আইনের পরে রাষ্ট্র বেঁধে দেয় যে একটা ন্যূনতম টাকা, সেটা 230 টাকা। যে বিদ্যালয়ের শিশুরা 8ম শ্রেণী পর্যন্ত 230 টাকা দিয়ে পড়াশোনা করতে পারবে এবং কোনো শিশু যদি সেইটুকু টাকা দেওয়ার জন্যও সমর্থ না হয়, তার পিতামাতা যদি আবেদন করে, তাহলে বিদ্যালয়গুলি কী করবে? সেই শিশু সেই ফিসটাকেও মুকুব করে দেবে এবং টিউশন ফিস দিতে হবে না। পাঠ্যপুস্তক যতটা সম্ভব সরকার বিতরণ করবে। 8ম শ্রেণী পর্যন্ত আমরা জানি বেশিরভাগ বইই সরকারি বই। ইউনিফর্মও আজকাল সরকার দেয় এবং সেটা সর্বশিক্ষা মিশন যখন চালু হয় তারপর থেকে ধাপে ধাপে এগুলো চালু হয়েছে এবং কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এই যে পলিসিগুলো বা এইগুলোকে বাস্তবায়ন করা হয়। এবং অন্যান্য কোনো খরচ আলাদা করে পরীক্ষার ফিস, কম্পিউটার ফিস বা অন্যান্য ফিসও কিন্তু নেওয়া যাবে না। তার মানে আমি 14 বছর পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে সরকারি এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে বিনামূল্যে পড়াশোনা করতে পারবো। এই অধিকার এই আইন সুনিশ্চিত করে। আর বাধ্যতামূলক শিক্ষা, স্কুলে উপস্থিতি নিশ্চিত করার জন্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। সরকার আইন করেছে এবং সেই আইনের প্রয়োগ করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষ যারা, লোকাল বডিজ যারা, তাদেরকে দায়িত্ব নিতে হবে যে তার লোকালিটিতে, সেই লোকালিটিতে ধরুন পঞ্চায়েত প্রধান বা একজন পঞ্চায়েতের সদস্য বা একজন কাউন্সিলর বা পুরসভার চেয়ারম্যান বা একজন এমএলএ বা যে কোনো লোকাল অর্গানাইজেশন, এদের দায়িত্ব নিতে হবে সেই অঞ্চলে যে সমস্ত শিশুরা 6 থেকে 14 বছর বয়সে আসে তাদেরকে বিদ্যালয়ে এনরোল করানো এবং পড়াশুনো করানোর ক্ষেত্রে বিদ্যালয়ে তাতে তারা রেগুলার বেসিসে যায় এবং স্কুলে উপস্থিতি নিশ্চিত হয়,
সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। এটা বাধ্যতামূলক শিক্ষা, তাহলে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা। বয়স গ্রুপ আর সুযোগ আমরা অলরেডি আলোচনা করেছি যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে এই আইন কভার করে, এবং ধারা 21 এতে যেটা ছিল যে শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর এটা মৌলিক অধিকার যে আমার মৌলিক শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, আমরা এই শিক্ষা নেব ফ্রি অ্যান্ড কম্পালসারি। আর প্রাথমিক শিক্ষায় সার্বজনীনীকরণের ওপর জোর দেওয়া হয়। সবার জন্য শিক্ষা যখনই আসবে, তাই প্রাথমিক শিক্ষাকে যদি আমরা সার্বজনীনীকরণ করতে পারি তাহলে প্রাথমিক থেকে আমরা উচ্চ প্রাথমিকে পরের ধাপে পৌঁছতে পারবো। তাই প্রাথমিক শিক্ষায় প্রথমে সার্বজনীনীকরণের উপর জোর দিয়ে তার পরবর্তীতে সেই শিশুগুলিকে উচ্চ প্রাথমিকে নিয়ে গিয়ে 14 বছর বয়স অবধি তাদের শিক্ষার জোর দেওয়া হয়। এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ শ্রেণী অর্থাৎ সুবিধা বঞ্চিত গোষ্ঠীর জন্য 25% সংরক্ষণ। এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে 25% সংরক্ষণ। ডিসঅ্যাডভান্টেজ শ্রেণীদের জন্য বা পিছিয়ে পড়া মানুষদের জন্য সরকারি বা অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সংরক্ষণ ছিলই, কিন্তু এই আইন একদম পরিষ্কারভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বা বেসরকারি বিদ্যালয়গুলিতে এই পিছিয়ে পড়া মানুষ বা সুবিধাবঞ্চিত গোষ্ঠী, যাদেরকে আমরা ডিসঅ্যাডভান্টেজড গ্রুপ বলি, তাদের জন্য 25% সংরক্ষণ বাধ্যতামূলক করে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটাকে আমরা একটা আন্দোলন হিসাবে দেখতে পারি। এই আইনের ফলে বেসরকারি স্কুলগুলি বাধ্য হয়েছে 25% বা 25% সংরক্ষণ রাখতে অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য। তারা, আমরা আগেই বলেছি, এই আইন তৈরি হওয়ার সময় চরম বিরোধিতা করেছিল যে তাতে তাদের নাকি গুণমান নষ্ট হতে পারে, কিন্তু আইন তৈরির সময় সেই কথা শোনা হয়নি এবং সেই কথা না শুনে এর ব্যবস্থা করা হয়। তার ফলে অনগ্রসর শ্রেণী বা পিছিয়ে পড়া মানুষ, শিশুরা বা সুবিধাবঞ্চিত গোষ্ঠীর শিশুদের বেসরকারি স্কুলগুলোতেও প্রবেশাধিকার নিশ্চিত হয়। বেসরকারি অনুদানগ্রহণ স্কুলে সামাজিক অন্তর্ভুক্তি প্রচার করা। সামাজিক অন্তর্ভুক্তি মানে সোশ্যাল ইনক্লুশন, সমস্ত শ্রেণীর মানুষেরা পড়তে পারবে, সেই স্কুলেও পড়তে পারবে। বিশেষ শ্রেণী, বিশেষ ক্লাস, বিশেষ গোষ্ঠীর মানুষকে নেওয়া হবে, অন্যদের নেওয়া হবে না, এটা কিন্তু করা যাবে না। রাজ্য সংরক্ষিত আসনের জন্য ফি পরিশোধ করে। এই যে 25% আসন সংরক্ষণ করা হলো বেসরকারি স্কুলগুলোতে, তার ফি কে দেবে? তার ফি কিন্তু রাজ্য সরকার সেই বেসরকারি স্কুলগুলোকে দিয়ে দেয়। অতএব এই আইনে এর সংস্থানও আছে। এরপরে আমরা আসবো হচ্ছে অবকাঠামো বা পরিকাঠামো এবং নিয়ম, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নর্মস। স্কুলগুলিকে অবশ্যই নির্দিষ্ট নিয়ম পূরণ করতে হবে, যার মধ্যে কী কী রয়েছে? পর্যাপ্ত শ্রেণীকক্ষ থাকতে হবে। আমার যত স্টুডেন্ট, এরকম হবে না যে একটা ক্লাসরুমে আমি 100 জন 150 জন নিয়ে নিলাম। আরটিই অ্যাক্ট একদম নির্দিষ্টভাবে বেঁধে দিয়েছিল প্রত্যেক শ্রেণীকক্ষে কতজন থাকবে। কোনো কোনো শ্রেণীর ক্ষেত্রে 30 জন, কোনো কোনো শ্রেণীর ক্ষেত্রে 40 জন। টিচার স্টুডেন্ট রেশিও বেঁধে দেওয়া হয়েছিল যে 1:40 বা 1:30। তাহলে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, যদি আমার স্কুলে 1200 স্টুডেন্ট থাকে তাহলে 40 জন করে যদি একটা শ্রেণীতে আমরা বসাতে পারি, তাহলে 30টা রুম, 30টা ক্লাসরুম লাগবে, আমাদের শ্রেণীকক্ষ লাগবে। তাই পর্যাপ্ত শ্রেণীকক্ষ তৈরি করা এবং স্যানিটেশনের সুবিধা। আমরা এর আগে শৌচালয়ের কথা বলেছি। স্যানিটেশন, হাত ধোয়ার জায়গা, শৌচালয়, বিভিন্ন রকম যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা, এগুলো অবধি বিদ্যালয়গুলিতে রাখতে হবে। এই আইনের বলে এইটাকে নিশ্চিত করা হয়। নিরাপদ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে প্রত্যেক বিদ্যালয়ে। কারণ বিদ্যালয়ে একটা শিশু যখন প্রবেশ করে তখন সে 10টা, 10:30টায় প্রবেশ করে, প্রায় 4টে, 4:30 অবধি তারা থাকে। তাহলে এইটুকু সময় সে কি বাড়ির থেকে জল নিয়ে এসে পান করবে? না। তার জন্য বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে, নিরাপদ এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আমরা হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলি, সর্বাঙ্গীন উন্নতি। সর্বাঙ্গীন উন্নতির জন্য পড়াশোনার সাথে সাথে খেলাধুলো বা ইথিক্যাল ডেভেলপমেন্টের জন্য খেলাধুলোর প্রয়োজন। প্রত্যেক বিদ্যালয়ে খেলার মাঠ থাকতে হবে। পাঠ্যক্রমের বাইরে বা পাঠ্যক্রমের বিষয়ে আরও বেশি পড়াশোনা করার জন্য আমাদের আরও বেশি বই দরকার। সেই লিস্টেড যে বইগুলো আছে তার বাইরে, তার জন্য লাইব্রেরির সুবিধা থাকতে হবে। তাহলে প্রত্যেক বিদ্যালয়ে খেলার মাঠ এবং লাইব্রেরি থাকতে হবে। প্রতিবন্ধী শিশু বা আমরা যাদের বিশেষভাবে সক্ষম শিশুর কথা বলি, তাদের জন্য বাধামুক্ত প্রবেশাধিকার থাকতে হবে। অনেক বিদ্যালয়ে র্যাম্প তৈরি করা হয়েছে যাতে যারা ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারেন তাদের জন্য, বা অন্যান্য রকমভাবে যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে তারা যাতে মেন স্ট্রিম এডুকেশনাল সিস্টেমে ইনক্লুডেড হতে পারে, ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে। তাদের এই ইনক্লুশনের ব্যবস্থাও কিন্তু এই আরটিই আইন সুনিশ্চিত করে। এরপরে আমরা আসবো শিক্ষকের যোগ্যতা এবং ছাত্র শিক্ষক অনুপাত সম্বন্ধে এই আইন কি বলছে। টিচার কোয়ালিফিকেশনস অ্যান্ড স্টুডেন্ট টিচার রেশিও। শিক্ষকদের অবশ্যই নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে। নির্ধারিত ন্যূনতম যোগ্যতা মানে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে একরকম, আপার প্রাইমারি ক্ষেত্রে একরকম, মাধ্যমিকের ক্ষেত্রে একরকম, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একরকম। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে নির্দিষ্টভাবে প্রশিক্ষিত হতে হবে, ট্রেন্ড হতে হবে। মানে এডুকেটেড, টিচার এডুকেশন প্রোগ্রাম সবার অ্যাক্সেস করা থাকতে হবে। কেউ ট্রেন্ড না হয়ে কিন্তু শিক্ষক হতে পারবে না। আর যেটা করতে হবে, নতুন নতুন পলিসি যেগুলো আছে, সরকার যে নতুন পদ্ধতি বা পলিসি তৈরি করে, সেই পদ্ধতি এবং পলিসিগুলোর জন্য যারা অলরেডি শিক্ষক হয়ে গেছেন বা শিক্ষিকা হয়ে গেছেন তাদের জন্য ইন সার্ভিস প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এবং যখনই নতুন কিছু আসবে, এই ইনক্লুসিভ এডুকেশন যখন এসছে, RT অ্যাক্ট যখন এসছে, তখন ইন সার্ভিস টিচারদের শিক্ষক ট্রেনিংয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এবং তার আগেও হতো, এখানে বাধ্যতামূলক করা হয় যে ইন সার্ভিস প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নতুন পলিসির সঙ্গে অ্যাডাপ্টেড করে তুলতে হবে। আর মানসম্মত শিক্ষার জন্য উপযুক্ত ছাত্র শিক্ষক অনুপাত নিশ্চিত করতে হবে, যেটা বললাম, কোথাও 1:30, কোথাও 1:40। অনেক স্কুলে দেখা যায় যে প্রচুর ছাত্রছাত্রী আছে কিন্তু শিক্ষক শিক্ষিকা কম আছে, আবার উল্টোটাও হয়তো কোথাও আছে। তাহলে যেখানে প্রচুর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা কম, মানসম্মত বা গুণগত শিক্ষার জন্য কী করতে হবে, ছাত্র শিক্ষক অনুপাত সুনিশ্চিত করতে হবে যাতে 1:40 বা 1:30 যেটা নির্দেশিত রেশিও, সেই রেশিওতে পৌঁছানো যায়। সেখানে শিক্ষক নিয়োগ করতে হবে, নাহলে অন্য বিদ্যালয় থেকে শিক্ষককে ট্রান্সফার করে সেখানে নিয়ে আসতে হবে, দিয়ে সেখানে টিচার স্টুডেন্ট রেশিওকে মেনটেন করতে হবে। এরপর হচ্ছে বৈষম্যমূলক অনুশীলনের নিষেধাজ্ঞা। অনেক বিদ্যালয়ে এটা ছিল যে ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস। আমরা জানি যে আমরা বিদ্যালয়ে যখন পড়াই, আমরা শিক্ষক শিক্ষিকারা যখন পড়ান, তখন অনেকেই এখন যে প্রথম দিকে যারা বসেন তাদেরকে আমরা একটু বেশি গুরুত্ব দিই, শেষ বেঞ্চের দিকে যারা বসে তাদেরকে আমরা সেইভাবে গুরুত্ব দিই না। বা অনেক ক্ষেত্রে এরকম আছে, এটা যদিও আইনসম্মত নয় তবুও আছে, কাস্ট বেসিসে অনেককে ডিভিশন করা হয়, রিলিজিয়ান বেসিসে অনেককে ডিভিশন করা হয়, ইকোনমিক কন্ডিশন অনুযায়ী অনেককে, বা সোশিও ইকোনমিক কন্ডিশন অনুযায়ী অনেকে আমরা বৈষম্যমূলক আচরণ করে ফেলি। প্র্যাকটিসেস, ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস আমাদের থাকতো। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে, ভালো স্টুডেন্টকে আমরা বেশি প্রশংসা করছি, খারাপ স্টুডেন্ট বা যাদেরকে আমরা ভাবছি যে কিছু পারছে না তাদেরকে আমরা শারীরিক শাস্তি, মানসিক শাস্তি দিচ্ছিলাম। তো সেইগুলোর ক্ষেত্রে একদমই প্রহিবিশন নিয়ে আসা হয়। যেমন বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রীকে শারীরিক শাস্তি, মানসিক হয়রানি করা যাবে না, এই আইনের বলে এটা একদম প্রয়োগ হয় এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ। কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি এটা প্রয়োগ করেন, সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তুলে নিয়ে আসা হয়। তাহলে স্কুলে শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হয় এবং সাথে সাথে মানসিক হয়রানিও নিষিদ্ধ হয়। বিদ্যালয়ে স্ক্রিনিং টেস্ট করা যাবে না, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট যেগুলো হয় বা ইন্টারভিউ নেওয়া হয় ভর্তির জন্য, সেটা করা যাবে না। তাহলে আমি একে নেব ওকে নেব না, এটা করা যাবে না। যারা অ্যাপ্লাই করবে, হ্যাঁ হয়তো এটা হতে পারে যে আমার বিদ্যালয়ে 100 জনকে ভর্তি করার মতো অবস্থা আছে, 500 জন অ্যাপ্লাই করলো, 500 জন ভর্তির আবেদন করলো, সেক্ষেত্রে লটারি করতে হবে। কিন্তু স্ক্রিনিং করে একে নেব ওকে নেব না, আমি এই কোয়ালিটির লোকগুলোকে নেব, ছাত্রছাত্রীগুলোকে নেব, বাকিদের নেব না, এটা করা যাবে না। তাই ভর্তির জন্য কোনো স্ক্রিনিং রাখা যাবে না। RT অ্যাক্ট 2009 এটাকে সুনিশ্চিত করে। ক্যাপিটেশন ফি নিষিদ্ধ, এটা আমরা প্রথমেই বলেছি। ভর্তির জন্য কোনো অতিরিক্ত ফি লাগবে না, সরকার নির্ধারিত যে একদম ন্যূনতম ফিসটা ছিল সেটা দিতে হবে। কেউ যদি সেটাও না দিতে পারে তাহলে সেটাকেও তার মকুব করে দিতে হবে। তাহলে কোনো ক্যাপিটেশন ফি ভর্তির জন্য নেওয়া যাবে না। এটা বেসরকারি বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। এরপরে আসবো আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্টে। এই ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে বিশেষভাবে সক্ষম শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, তাদেরকে মেন স্ট্রিম এডুকেশন সিস্টেমে নিয়ে আসতে হবে। মানে তাদের জন্য আগে স্পেশাল স্কুল ছিল, তাদেরকে আলাদা করে স্পেশাল স্কুলে না দিয়ে সাধারণ যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোকেই তাদেরকে নিয়ে এসে তাদেরকে মেন স্ট্রিম এডুকেশনাল সিস্টেমে পড়াতে হবে। হ্যাঁ, এটার জন্য যেটা প্রয়োজন হয়েছিল, শিক্ষক শিক্ষিকা যারা এক্সিস্টিং ছিলেন তাদের জন্য আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল যে ইনক্লুসিভ এডুকেশনকে কীভাবে প্র্যাকটিস করা হয়। আর একটা ইনক্লুশন হচ্ছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী সহ প্রান্তিক সম্প্রদায়ের সমস্ত শিশুদের জন্য বিধান সুনিশ্চিত করেছিল এই আইন, যে আইনের বলে প্রত্যেক সম্প্রদায়ের শিশু, প্রত্যেক জাতি উপজাতির শিশু, প্রত্যেক ধর্মের শিশু, ইভেন মেয়েরাও স্কুলে ভর্তি হওয়ার অধিকার পায় এবং তাদের শিক্ষা সুনিশ্চিত হয়। এরপরে আমরা আসবো ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটাকে CCE বলা হয়। প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য প্রথাগত পরীক্ষা পদ্ধতির প্রতিস্থাপন হয়। আগে হাফ ইয়ারলি অ্যানুয়ালি হতো, তারপরে কিছু ইউনিট টেস্ট এসেছিল, কিন্তু এখানে CCE, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এই ইভ্যালুয়েশনে প্রত্যেক ক্লাসে পড়াশোনার উপরে পড়াশোনা এবং তার মূল্যায়ন হয় এবং মূল্যায়নের মাধ্যমে কে কিছুতে কতটা পিছিয়ে আছে সেটা দেখে সেই পিছিয়ে পড়াটাকে পূরণ করা হয় রেমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে। এবং 3টে পর্যায়ক্রমিক মূল্যায়ন, 3টে সামেটিভ ইভ্যালুয়েশন বলা হয়, বছরে 3টে সামেটিভ ইভ্যালুয়েশন হয় এবং সারা বছরের মূল্যায়নের উপরে একটা শিশুর পারফরমেন্স নির্ভর করে। পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমে সামগ্রিক উন্নয়নে ফোকাস করা হয়। আমরা যেটা হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলি, শুধুমাত্র একটা বিষয় ভালো করলো বা শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করলো এরকম নয়, সারা বছর ধরে যাতে তার সর্বাঙ্গীন উন্নতি হয়, সামগ্রিক উন্নয়ন, তার উপরে জোর দেওয়া হয়। আর রোট লার্নিং, যেটাকে আমরা মুখস্থ বিদ্যা বলি, তার থেকে বেশি জোর দেওয়া হয় বোধমূলক শিক্ষার উপরে, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে। রোট লার্নিংয়ের থেকে অনেক বেশি হচ্ছে কম্প্রিহেনশনের উপরে জোর দেওয়া হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে জোর দেওয়া হয়। এবার প্রত্যেক জায়গায় গ্রিভেন্স রিড্রেসাল সেল বা গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজমের ব্যবস্থার কথাও এই আইন বলেছে। যেমন অভিযোগ পরিচালনা বা অভিযোগ নিয়ে বিবেচনা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, গ্রিভেন্স রিড্রেসাল সেল প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেক স্কুলে। মনিটরিং কমিটি রেখে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কেন কাজ হচ্ছে না, কেন ড্রপ আউট হচ্ছে, কেন এই অভিযোগ আসছে, কেন শারীরিক হয়রানি হচ্ছে বা ছাত্রছাত্রীদের কেন মানসিক হয়রানি হচ্ছে, কেন ছাত্রছাত্রীরা রেগুলার বেসিসে স্কুলে আসছে না,
কেন তাদের প্রপারলি ইভ্যালুয়েশন হচ্ছে না, সবটার জন্য মনিটরিং কমিটি তৈরি করার বিধানও কিন্তু এই আইন দিয়ে রাখে এবং সেটা নিশ্চিত করে যে মনিটরিং কমিটি জবাবদিহি করতে পারে সেই বিদ্যালয়ের কাছে, সেই ইভেন সমাজের কাছে, বাবা মায়ের কাছেও। আমরা এরপরে আসবো এর পর্যবেক্ষণ এবং বাস্তবায়ন। পর্যবেক্ষণের জন্য যেটা মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস NCPCR এই আইনের বাস্তবায়ন হয় এবং এরা পর্যবেক্ষণের অধিকার পায় এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও এর সম্মতির জন্য দায়ী হয়, মানে এরাও পর্যবেক্ষণ এবং বাস্তবায়নের জন্য এরা রাজি হয় এবং এই আইনকে পর্যবেক্ষণ করে, এই আইনের সমস্ত খুঁটিনাটি দিকগুলোকে পর্যবেক্ষণ করে এই আইনকে প্রয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন রাজ্যে প্রয়োগের ক্ষেত্রে সম্মতি প্রদান করা হয়। এবার কার কী ভূমিকা আছে এবং তাদের কি দায়িত্ব, আমরা যদি এখানে আসি দেখব কেন্দ্রীয় সরকার কী দায়িত্ব পালন করেছে, তার ভূমিকা কী ছিল, নীতি প্রণয়ন করা, আর্থিক সংস্থান বা ফান্ডিং করা এবং পর্যবেক্ষণ মনিটরিং করা। ওই NCPCR এর কথা বললাম, তারা পর্যবেক্ষণ করছে। রাজ্য সরকার কী করেছে, এই নীতিকে বাস্তবায়ন করা, যেহেতু যুগ্ম তালিকায় আছে, বাস্তবায়ন করা, পরিকাঠামো উন্নয়নের কাজ করেছে এবং শিক্ষক নিয়োগের কাজ করেছে রাজ্য সরকার। স্থানীয় কর্তৃপক্ষ কী দায়িত্ব পালন করবে, স্কুল বহির্ভূত শিশুদের চিহ্নিতকরণ করবে এবং তাদেরকে তালিকাভুক্তি করে স্কুলে নিয়ে আসবে বা স্কুলে এনরোল করবে তাদের, এটা স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। পিতামাতারও দায়িত্ব আছে। পিতামাতা কি দায়িত্ব পালন করে, পিতামাতা তাদের সন্তানদের স্কুলে পাঠানোর দায়িত্ব নেবে। শুধু সমাজ বললে, আমি বললে, আপনি বললে হবে না, প্রত্যেক শিশুর পিতামাতাকেও দায়িত্ব নিতে হবে যাতে তার শিশুরা বিদ্যালয়ে এনরোল হয় এবং যায়। এবার এই আইনের ইম্প্যাক্ট কী হলো আমরা যদি দেখি, তাহলে দেখব তালিকাভুক্তির বৃদ্ধি হয়েছে, ব্যাপক পরিমাণ বৃদ্ধি হয়েছে, বিশেষ করে প্রান্তিক গোষ্ঠীগুলির মধ্যে বা পিছিয়ে পড়া মানুষগুলির মধ্যে। এই ইনক্লুসিভ এডুকেশন বা এই যে সংরক্ষণ করা হলো 25% বা অনগ্রসর শ্রেণী, তাদের বৃদ্ধি হয়েছে প্রচুর পরিমাণে। আমরা আমাদের রাজ্যের দিকে তাকালে দেখতে পাবো, বিশেষ করে যে পিছিয়ে পড়া জেলাগুলো ছিল যেমন মুর্শিদাবাদ, বাঁকুড়া, এই পশ্চিম মেদিনীপুর, এগুলোতে আমরা দেখব যে ব্যাপকভাবে এই প্রান্তিক গোষ্ঠীর মানুষের তালিকাভুক্তি বৃদ্ধি হয়েছে, এনরোলমেন্টের বৃদ্ধি হয়েছে। লিঙ্গ সম্মতা উন্নত করা গেছে। আমরা যেটা বলছিলাম যে 81 সালের যে সেন্সাস, তাতে 26% গ্যাপ ছিল মেল লিটারেসি ফিমেল লিটারেসি, সেটা কমতে কমতে 2011 14%। এখন যদি কোনো সেন্সাস হয় বা আমরা দেখি, সেটা হয়তো 7-8% নেমেছে। বিদ্যালয়ের পরিকাঠামো বা অবকাঠামোর উন্নয়ন হয়েছে, শিক্ষকের যোগ্যতার জন্য প্রচুর শিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং সেখানে প্রত্যেক শিক্ষকের প্রায় শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করা গেছে এখন অবধি। অর্থনৈতিক এবং সামাজিকভাবে অনগ্রসর পটভূমি থেকে শিশুদের ক্ষমতায়ন হয়েছে। যে পিছিয়ে পড়া মানুষ সামাজিক এবং অর্থনৈতিকভাবে, সেই পরিবারের শিশুরা যখন শিক্ষার আঙিনায় এসছে, তাদের শিক্ষার উন্নতির মাধ্যমে, তাদের শিক্ষার অধিকার সুনিশ্চিত মাধ্যমে সেই পরিবারগুলোর অর্থনৈতিক এবং সামাজিকভাবে উন্নতি হয়েছে। এবার বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথমত পরিকাঠামোগত সমস্যা ছিল, শিক্ষকের অভাব ছিল, শিক্ষার মানের সমস্যা ছিল এবং বেসরকারি স্কুল থেকে প্রতিরোধ ছিল। আমরা সবকটাই আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এই চ্যালেঞ্জগুলো যে কোনো পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে থাকবে এবং সেইগুলো চ্যালেঞ্জগুলো নিয়েই পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে, এটা জানি। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ভারতের শিক্ষাগত সমতা, ইকুয়ালিটি এবং যে সোশ্যাল জাস্টিস, এটার দিকে একটি ইম্পর্ট্যান্ট মাইলস্টোন, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার এটা তৈরি করেছিল এবং NGO, সরকার এবং মানুষের দাবি অনুযায়ী এটা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক কিছু প্রয়োজনীয়তা ছিল, তার উপরে ভিত্তি করে এগুলো তৈরি হয়েছিল, এই আইন তৈরি হয়েছিল। এবং এই আইন সত্যিই আমাদের ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন বা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে শিক্ষার অধিকার, সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে এবং সেই অধিকার রক্ষা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইট ক্যান বি কল্ড আ কি মাইলস্টোন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম। যদিও উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, এবার 100% সফল কি আমরা হয়েছি, হয়তো এখনও হয়নি। কিছু চ্যালেঞ্জ এখনও আমাদের সামনে থেকে গেছে। সংখ্যা বাড়াতে গিয়ে আমরা গুণের সঙ্গে হয়তো কোথাও কম্প্রোমাইজ করেছি। তাই আগামী দিনে আমাদের লক্ষ্য রাখতে হবে এই আইন প্রয়োগের মাধ্যমে যে কিছু সংখ্যক শিশু এখনও শিক্ষার আঙিনার বাইরে আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এসে, তাদেরকে মূল ধারার শিক্ষায় নিয়ে এসে এবং গুণগত শিক্ষার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউমেরিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্টেও আমরা পৌঁছবো এবং এই আইন সর্বাঙ্গীনভাবে সফল হবে। এই আশা রেখে আমরা বলতে পারি যে RT Act 2009 is a key milestone of Indian education. ধন্যবাদ।